ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চাচা তাড়াতাড়ি রিক্সা চালান, আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। আমার মাকে অপারেশন করাতে হবে। ডাক্তার বলেছে 50,000 টাকা লাগবে। আমি সেই টাকা নিয়ে যাচ্ছি। টাকাটা জলদি হাসপাতালে জমা দিতে হবে। তাড়াতাড়ি চলেন চাচা। এভাবেই দুঃখ করে মাহাদি কথাগুলো রিক্সাওয়ালাকে বলছিল। মাহাদির মা হালিমা বেগমের পেটের মধ্যে টিউমার হয়েছে। 2 দিন থেকে ব্যথায় সে গড়াগড়ি করছে। আজকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার জানতে পেরেছে যে তার পেটে একটি টিউমার হয়েছে। তাড়াতাড়ি অপারেশন না করলে সে হয়তো আর বাঁচবে না। এর জন্য 50,000 টাকার দরকার। তাই মাহাদি 50,000 টাকা নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছে। ঠিক তখনই এই রিক্সা দাঁড়া, যা চোখ বন্ধ করে এখান থেকে একটা দৌড় দিবি। একদম পিছনে ফিরে তাকাবি না, তাহলে তোর চোখ উঠিয়ে ফেলবো একদম। আরে এ কি, কে তোমরা? রিক্সাওয়ালা চাচাকে তাড়িয়ে দিচ্ছ কেন? উনি চলে গেলে আমাকে হাসপাতালে কে নিয়ে যাবে? তোকে হাসপাতালে যেতে হবে না, তুই এখন বাড়ি যাবি। কি বলছো এসব তোমরা? আমরা হলাম চাঁদাবাজ, এই শহরের সবচেয়ে বড় চাঁদাবাজ। আমরা যাকে টার্গেট করি তাকে ফকির বানিয়ে ছাড়ি, বুঝেছিস? আজ তুইও ফকির হয়ে যাবি। কি বলছো তোমরা? আমি কিন্তু পুলিশকে ডাকবো। পুলিশকে ডাকলে কোনো লাভ হবে না। পুলিশ আমাদের একটা লোমও বাঁকা করতে পারবে না। আমরা এক বৃহৎ রাজনৈতিক দলের ছত্রছায়ায় চাঁদাবাজি করি, আর তুই আমাদের কিনা পুলিশের ভয় দেখাচ্ছিস? পুলিশকে তো আমরা আমাদের পকেটে রাখি, আমাদের টাকার ভাগ তো পুলিশও খায়। তোর সাথে এত বকবক করার সময় আমাদের হাতে নেই। তাড়াতাড়ি তোর হাতের টাকাগুলো দে। ভাই তোমরা টাকাগুলো নিও না, আমি যে খুব বড় বিপদে আছি। আমার মা হাসপাতালে, আমার বাবা বেঁচে নেই। অনেক কষ্টে আমার মা এই টাকাগুলো জোগাড় করেছে। আমি আমার মায়ের চিকিৎসার জন্য টাকাগুলো নিয়ে যাচ্ছি। টাকাগুলো আমাকে ফিরিয়ে দাও ভাই, ফিরিয়ে দাও। এই হারামজাদা, তুই কি এখান থেকে যাবি নাকি এই পিস্তল দিয়ে গুলি করে তোর পেট ফুটো করে দেবো বল? তোমরা আমাকে মেরে ফেলো, তবুও কারো দ্বারা টাকাটা হাসপাতালে পৌঁছে দাও। এই টাকা না পেলে যে আমার মা বাঁচবে না। তোমাদের পায়ে ধরছি ভাই, আমাকে টাকাটা দিয়ে দাও, দিয়ে দাও আমার টাকাটা। এই পা ছেড়ে দে, ছেড়ে দে বলছি। আচ্ছা বিপদে পড়লাম তো। এই বলতু, এখন কি করা যায় বলতো? ওস্তাদ, এই বেটা তো দেখছি নাসরবান্দা, এভাবে কাজ হবে না। ওকে আমরা ওই রিক্সার সাথে বেঁধে রেখে চলে যাই। তোমরা এই কাজ করো না, আমি যে খুব বড় বিপদে পড়ে যাব। আমাকে ছেড়ে দাও, আমি পরে আমাদের বাড়ি ঘর সব বিক্রি করে তোমাদের টাকা দিব। আপাতত এই টাকাটা আমাকে নিয়ে যেতে দাও ভাই, তা না হলে আমার মা বাঁচবে না। মাহাদির এমন করুণ চিৎকার, চেঁচামেচি, কান্না কোনোটাই চাঁদাবাজদের মন গলাতে পারল না। চাঁদাবাজরা মাহাদিকে রিক্সার সাথে বেঁধে তার মায়ের অপারেশনের 50,000 টাকা নিয়ে মোটরসাইকেলে করে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। দাঁড়াও ভাই, দাঁড়াও, যেও না, তোমরা আমার টাকা নিয়ে যেও না, দিয়ে যাও, দিয়ে যাও। ঠিক তখনই ওই পথ দিয়ে ফাতেমা আর মিলি মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। ফাতেমা, ওই দেখো দেখো, ওটা মাহাদি ভাইয়া না? কে যেন তাকে রিক্সার সাথে বেঁধে রেখেছে। মাহাদি ভাইয়া কান্না করছে। আরে তাই তো, ওটা তো মাহাদি ভাইয়াই। কিন্তু মাহাদি ভাইয়াকে রিক্সায় কে বেঁধে রাখলো? তাড়াতাড়ি চলো মিলি। এরপর মিলি আর ফাতেমা দ্রুত সেখানে গিয়ে মাহাদির বাঁধন খুলে দিল। কিন্তু তখনও মাহাদির চোখ দিয়ে অশ্রু ঝরছিল। এটা দেখে ফাতেমা বলল, কি হয়েছে মাহাদি ভাইয়া? তোমাকে রিক্সার সাথে কে বেঁধে রেখেছে? আর তাছাড়া তুমি কান্না করছো কেন? রিক্সাওয়ালা চাচা কোথায়? ফাতেমা, আমার যে বড় সর্বনাশ হয়ে গেছে। আমি যে আমার মাকে বাঁচাতে পারলাম না। কি সর্বনাশ হয়েছে মাহাদি ভাইয়া? বলো, খুলে বলো আমাদেরকে। তুমি কান্না কেন করছো? আর আন্টিরই বা কি হয়েছে? আমার মায়ের পেটে বড় একটা টিউমার হয়েছে। গত 2 দিন থেকে ব্যথায় গড়াগড়ি করছিল। আজকে আমি তাকে হাসপাতালে নিয়ে গেছি। ডাক্তার বলেছে দ্রুত টিউমারটা অপারেশন করতে হবে, না হলে আমার মাকে বাঁচানো যাবে না। তার জন্য 50,000 টাকা লাগবে। মায়ের সারা জীবনের জমানো 50,000 টাকা সঞ্চয় ছিল। সেই টাকা নিয়ে আমি হাসপাতালে যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় চাঁদাবাজরা সেই টাকা কেড়ে নিয়ে আমাকে রিক্সার সাথে বেঁধে রেখে চলে গেছে। এখন আমার মায়ের কি হবে? আমার মা মনে হয় এতক্ষণে দুনিয়া ছেড়ে চলে গেছে। কি বলছো মাহাদি ভাইয়া? আন্টি অসুস্থ? এই জন্যই তো কাল ওমর ভাইয়া বলছিল তুমি নাকি আজ 3 দিন ধরে স্কুলে যাচ্ছ না। আচ্ছা আচ্ছা, এখানে কান্না করে লাভ নেই। তাড়াতাড়ি আমার সাথে
আমাদের বাসায় চলো ভাইয়া। তোমাদের বাসায় গিয়ে আমার কি হবে ফাতেমা? আমার এখন হাসপাতালে যেতে হবে। কিডনি বিক্রি করে হলেও আমার মায়ের চিকিৎসা করাতে হবে। তোমরা বাড়ি যাও, আমি হাসপাতালে যাচ্ছি। কে যে বলো না মাহাদি ভাইয়া, কিডনি বিক্রি করতে হবে কেন? আমরা আছি না, প্রতিবেশীরা থাকতে তোমাকে কিডনি বিক্রি করতে হবে না। তুমি আমাদের সাথে বাসায় চলো তো, আমরা ঠিক একটা ব্যবস্থা করে নেব। ফাতেমা ও মিলি জোর করে মাহাদিকে নিয়ে তাদের বাসায় চলে গেল। আর বাসায় গিয়ে ফাতেমা সমস্ত কথা তার বাবা মা ও ওমরকে খুলে বলল। এ কি মাহাদি, তুমি ওমরের বন্ধু? তোমার মায়ের এত বড় একটি রোগ হয়েছে আর তুমি আমাদেরকে জানাওনি? নাকি আমাদের তোমরা পর ভাবো বলো তো? তুমি আমাদের বললে আমরা কি তোমার বিপদে এগিয়ে যেতাম না? আমরা তোমার সাথে থাকলে আজ তোমার এত বড় ক্ষতি হতো না। আন্টি, মায়ের এত বড় অসুস্থতার কথা শুনে মাথা আমার ঠিক ছিল না। কি করব কিছুই বুঝতে পারছিলাম না, তাই কাউকে জানাতে পারিনি। কিন্তু এখন তো সবকিছু শেষ হয়ে গেল আন্টি। আমি তো আমার মাকে বাঁচাতে পারবো না। এ কি বলছো? তুমি তোমার মাকে বাঁচাতে পারবে না কেন? আমরা কি মরে গিয়েছি? আয়েশা, জলদি যাও, সিন্দুকের ভেতর থেকে 50,000 টাকা নিয়ে এসো। আমি ওমর আর মাহাদি এক্ষুনি যাচ্ছি হাসপাতালে। বাবা মাহাদি, তোমার মায়ের কিচ্ছু হবে না। ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। ধন্যবাদ ফাতেমা মিলি। এরপর মাহাদি, ওমর আর আব্দুর রহমান তিনজনে একটা রিকশায় করে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে গেল এবং হাসপাতালের কাউন্টারে টাকাটা জমা দিয়ে দিল। দ্রুতই মাহাদির মায়ের অপারেশন শুরু হলো। আঙ্কেল, আমার মা সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ মাহাদি, শতভাগ তিনি এখন সুস্থ হয়ে যাবেন। তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তাকে দ্রুততম সময়ের মধ্যে সুস্থ করে দেন। প্রায় 2 ঘন্টা ধরে অপারেশনের পর মাহাদির মায়ের পেট থেকে টিউমারটা অপসারণ করা হলো। তারপর তাকে বেডে দেওয়া হলো। এখন তিনি অনেকটা সুস্থ। এখন কেমন লাগছে ভাবি? এখন আমার খুব ভালো লাগছে ভাই। আজ 3টা দিন ধরে কি যে একটা গজবের মধ্যে ছিলাম, আল্লাহ তাআলা আমাকে শেষমেশ রক্ষা করেছেন। এরপর মাহাদি তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা তার মাকে খুলে বলল। হায় আল্লাহ, এ কি শুনলাম আমি বাবা? ওই চাঁদাবাজগুলো তো দেখছি মানুষের মৃত্যু নিয়েও খেলা করে। হাসপাতালে যাওয়া টাকা পর্যন্ত কিনা চাঁদাবাজি করতে ছাড়লো না। আল্লাহ, তুমি ওদের উপর গজব নাজিল করো আল্লাহ। আপনি কোনো চিন্তা করবেন না ভাবি, আল্লাহ যা কিছুই করেন ভালোর জন্যই করেন। টাকার ব্যবস্থা হয়ে গিয়েছে, আপনি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন। ভাই, আমি সুস্থ হয়ে গেলে সেলাই মেশিনে কাজ করে আমি আপনার পুরো টাকা পরিশোধ করে দেব ভাই। আপনি আমার দুঃসময়ে খুব বড় উপকার করেছেন। আরে কি যে বলেন না ভাবি, টাকা পরিশোধ করতে হবে কেন? আল্লাহ কি আমাদেরকে অর্থ সম্পদ কম দিয়েছেন? ঠিক তখনই ফলমূল নিয়ে ফাতেমা, মিলি ও আয়েশা চলে এলো। আসসালামু আলাইকুম হালিমা ভাবি, এখন কেমন আছেন? এখন সুস্থ আছি ভাবি। আল্লাহ তাআলা এই যাত্রায় আমাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনেছেন। এই সব কিছু হয়েছে আপনাদের জন্য। আরে ভাবি, কি যে বলেন না, কোনো কিছুই আমাদের জন্য হয়নি। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। সবকিছু হয়েছে আল্লাহর তরফ থেকে। আপনি সুস্থ আছেন, এটা দেখেই খুব ভালো লাগছে। ফাতেমা, মিলি, তোমাদেরও অনেক ধন্যবাদ। তোমরা যদি সঠিক সময়ে মাহাদিকে ওখানে না দেখতে, তাহলে হয়তো বা আমাকেও বাঁচানো যেত না। চিন্তা করবেন না আন্টি, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেবেন। আন্টি, এই নিন, এখানে 1 লাখ টাকা আছে। আমার বাবা আপনার জন্য পাঠিয়েছেন। বাবা ব্যবসার কাজে বাইরে আছেন, তো আপনার কথা শোনার সাথে সাথেই তিনি এই টাকাটা পাঠিয়ে দিয়েছেন। আপনি এই টাকা দিয়ে শুধু ওষুধপত্র খাবেন আর ফলমূল খাবেন, তাতেও আপনার কিছু টাকা বেঁচে যাবে। ওই চাঁদাবাজরা শুধু আপনার টাকা নিয়ে গেছে, কিন্তু আপনার ভাগ্য তো নিয়ে যেতে পারেনি আন্টি। কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব মিলি, তোমরা আমার বিপদের দিনে যে এভাবে পাশে দাঁড়াবে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আল্লাহ তাআলা তোমাদের হায়াত দারাজ করুক, মানুষকে সাহায্য করার তৌফিক দিক। আমিন। ভাবি, আর কোনো কথা বলবেন না, কথা বললে আপনার অসুবিধা হবে। এই ফলমূলগুলো খেয়ে নিন। আর বাবা মাহাদি, তুমি তোমার মায়ের পাশে থাকো। ওমরকেও রেখে যাচ্ছি, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করে জানাবেন, ঠিক আছে? এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। মাহাদির মা এখন সম্পূর্ণ সুস্থ। তিনি বাড়িতে ফিরে গেছেন এবং আগের মতো আবারও কাজকর্ম করতে পারছেন। তো দেখলে তো বন্ধুরা, চাঁদাবাজরা কিভাবে সমাজের ক্ষতি করে।
তারা তাদের চাঁদাবাজি ছিনতাইয়ের মাধ্যমে এমন সময় এমন লোকের টাকা পয়সা নিয়ে নেয় যার কারণে তাদের জীবন পর্যন্ত চলে যায়। এই ঘটনা মাহাদির মায়ের সাথেও ঘটতে পারত, কিন্তু আল্লাহ তাআলা ফাতেমা আর মিলির ওসিলায় তাকে বাঁচিয়ে দিয়েছেন। তা না হলে মাহাদি আজ এতিম হয়ে যেত। কিন্তু এখন থেকে আমাদের দেশের মানুষকে চাঁদাবাজি ছিনতাইয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, যেন কেউ এসব করার সাহস না পায়। সবসময় এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, তাহলেই চাঁদাবাজি ছিনতাই এসব আমাদের সমাজ থেকে কমে যাবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফাতেমা, মিলি, মাইসা তিনজনে একসাথে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। হঠাৎই তাদের সামনে এসে একটি গাড়ি দাঁড়িয়ে পড়ল। গাড়ির ভেতর থেকে একজন মানুষ তাদের তিনজনকে ডাকলো। এই যে মামুনিরা, এদিকে একটু এসো তো, আমার একটা কথা শুনে যাও। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমাদের ডাকলেন কেন? ওয়ালাইকুম আসসালাম মা। আসলে আমি তোমাদের মহল্লাতে নতুন এসেছি। তোমাদের মহল্লার মসজিদটা কোন দিকে সেটা আমি জানি না। আমি মসজিদে গিয়ে আসলে নামাজটা আদায় করব। তোমরা আমাকে কি একটু মসজিদটা দেখিয়ে দেবে? চাচা যান, মসজিদ তো এখান থেকে আধা কিলোমিটারের মতো গেলে একটা মোড় পাবেন। সেই মোড় থেকে ডান দিকে যাবেন, বাঁ দিক ধরে একটু সামনে গেলেই মসজিদটা পেয়ে যাবেন। কি বললে? আমার মাথার উপর দিয়ে চলে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না মা। আমি তো তোমাদের মহল্লায় নতুন এসেছি। তোমরা যদি আমাকে একটু মসজিদটা দেখিয়ে দিতে তাহলে বড় উপকার হতো। চাচা যান, মসজিদ তো এখান থেকে বেশ কিছুটা দূরে রাস্তা। আমাদের বাসা তো অত দূরে না। তাছাড়া বাড়িতে গিয়ে আমাদেরও সালাত আদায় করতে হবে। ও আচ্ছা, তাহলে আজ আমার আসরের সালাদটা আদায় করা হবে না। আসলে এক ওয়াক্ত সালাদ কাজা করলে আমার খুব কষ্ট হয়, এই জন্যই বলছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও তাহলে। বলছিলাম কি ফাতিমা, আমাদের সামান্য একটু কষ্টের জন্য চাচা যান নামাজটা কাজা করবে, এটা আমার কাছে ভালো লাগছে না। এক কাজ করলে কেমন হয়? মাইসাদের বাসা তো প্রায় মসজিদের কাছাকাছি, তাই না? মাইসা চাচা জানের সাথে চলে যাক, আর অতটুকু রাস্তায় একটু এগিয়ে গিয়ে চাচা জানকে মসজিদ দেখিয়ে আবার বাড়িতে ফিরে আসতে পারবে। হ্যাঁ, ঠিক বলেছ মিলি। মাইসা, তুমি কি বলো? সমস্যা নেই, আমি তো ওইদিকে যাচ্ছি ফাতেমা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই চাচা জানের সাথে, তাকে মসজিদটা দেখিয়ে দিই। তোমরা সবাই গেলে ভালো হতো, আমি না হয় নামাজ শেষে আবার তোমাদের যার যার বাড়িতে পৌঁছে দিতাম। না চাচা যান, তা আর দরকার নেই। আপনি মাইসাকেই নিয়ে যান, ও ঠিক আপনাকে মসজিদটা দেখিয়ে দিতে পারবে। ঠিক আছে, তাহলে গাড়িতে উঠে পড়ো মা মাইশা। এরপর মাইসা গাড়িতে উঠে পড়ল, আর সেই লোকটি গাড়ি চালিয়ে দ্রুত সামনের দিকে চলে গেল। এদিকে ফাতেমা আর মিলি হাঁটতে হাঁটতে তাদের বাড়িতে পৌঁছে গেল। এদিকে সন্ধ্যাবেলা মাইসার মা ফাতেমার বাড়িতে এসে উপস্থিত হলো। ফাতেমা, ফাতেমা। আসসালামু আলাইকুম আন্টি, আসেন আসেন, ভিতরে আসেন আন্টি। ওয়ালাইকুম আসসালাম মা। ফাতেমা, আমার মেয়ে মাইসা কোথায়? ওকে একটু ডেকে দাও তো। স্কুল থেকে এসে বাড়িতে যায়নি কেন ও? কি বলছেন কি আন্টি? মাইসা এখনো বাড়িতে ফেরেনি, কিন্তু ও তো অনেক আগেই চলে গেছে। ও তো আমার এখানে নেই। কি বলছো ফাতেমা? মাইসা বাড়ি কখন গেল? ও বাড়িতে না যাওয়ায় তো আমি চিন্তিত হয়ে পড়েছিলাম, আর এখন খুঁজতেও বের হলাম। মাইসার বাবা গেছে মিলিদের বাড়িতে খোঁজ করতে। আমি ভেবেছি মাইসা তোমার এখানে আছে। তাহলে আমার মেয়েটা কোথায় গেল মা? ঠিক তখনই সেখানে আয়েশা চলে এলো। আসসালামু আলাইকুম হালিমা ভাবি, কি হয়েছে? আপনাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? আয়েশা ভাবি, আমার মেয়েটা স্কুল থেকে বাড়ি ফেরেনি। আমি ভেবেছিলাম ও ফাতেমার সাথে আছে, কিন্তু ফাতেমা বলছে মাইসা নাকি সে কখন বাড়িতে ফিরে গেছে। কি বলছেন ভাবি? মাইশা বাড়িতে ফেরেনি? ফাতেমা তো একা স্কুল থেকে এসেছে। ফাতেমা, তুমি কি মাইশার বিষয়ে কিছু জানো? আমি তো জানি না আম্মি জান। মাইসা, মিলি আর আমি একসাথে স্কুল থেকে বাড়ি ফিরে এসেছি। ও হয়তো বা মিলিদের বাসায় থাকতে পারে। আন্টি, আপনি ওখানে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। ঠিক তখনই সেখানে মিলি চলে এলো। ফাতেমা, ফাতেমা। আসসালামু আলাইকুম আন্টি, আপনি এখানে? মাইসা আসেনি? মাইসা কোথায় আন্টি? মাইসার খোঁজেই তো আমি এখানে এসেছি মিলি। মাইসা তো এখনো বাড়িতে ফিরে যায়নি। কি বলেন আন্টি? আমি, মাইসা আর ফাতেমা তো একসাথে স্কুল থেকে এসেছি।
এসব তুমি কি বলছো মিলি? তাহলে আমার মেয়েটা কোথায় গেল? হায় আল্লাহ, তোমরা সবাই আছো, আর আমার মেয়েটা কোথায় গেল? আচ্ছা ফাতেমা, আমরা যে মাইসাকে একটা গাড়িতে উঠিয়ে দিয়েছিলাম, সে চাচা চান কি মাইসাকে নামিয়ে দিয়ে যায়নি? এসব তোমরা কি বলছো? কোন চাচা চান মাইসাকে নামিয়ে দিয়ে যাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলো তো। হায় আল্লাহ, তোমরা কি করেছো? মনে তো হচ্ছে ওই লোকটা একটা কিডন্যাপার ছিল। ওই ছদ্মবেশী কিডন্যাপারটা আমার মেয়েকে কিডন্যাপ করে তাহলে নিয়ে গেছে। কাঁদবেন না আন্টি, ওই লোকটা দাড়ি টুপিওয়ালা ছিল, তাকে দেখে কোনোভাবেই কিডন্যাপার মনে হয়নি, ভদ্রলোক বলেই মনে হয়েছে। উনি ওই কাজ জীবনেও করতে পারেন না। কিডন্যাপাররা এরকম ছদ্মবেশে কিডন্যাপ করতে আসে ফাতেমা, তোমরা ছোট মানুষ, বুঝতে পারোনি। আমি এখন আমার মেয়েকে কোথায় পাবো? কোথায় পাবো আমার মেয়েকে? ঠিক তখনই সেখানে আব্দুর রহমান চলে এলো। কি ব্যাপার, কি হয়েছে এখানে? হালিমা ভাবি কান্নাকাটি করছে কেন? ভাই, আমার যে সর্বনাশ হয়ে গেছে, আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কি বলছেন ভাবি, এইসব কি করে হলো? আপনি মাইশাকে সাবধানে থাকতে বলবেন না? আশেপাশে যে কিডন্যাপ হচ্ছে, কদিন থেকেই তো বেশ ছদ্মবেশী কিডন্যাপিরা ঘুরে বেড়াচ্ছে। কখনো হুজুর সেজে কিডন্যাপ করছে, কখনো গাড়ি নিয়ে এসে উঠিয়ে নিয়ে যাচ্ছে, আবার কখনো কখনো ভিক্ষুকের বেশ ধরে এসে কিডন্যাপ করছে। এটা নিয়ে আমাদের রসুলপুর মহল্লায় হইচই পড়ে গেছে। কি বলছেন ভাই? তাহলে কি আমি আমার মেয়েকে আর ফেরত পাবো না? তাহলে কি আমি আর আমার মেয়েটাকে কখনো ফেরত পাবো না? আমাকে ছেড়ে তুই কোথায় গেলি রে মা? হায় আল্লাহ! কাঁদবেন না ভাবি, এ সময় কান্নাকাটি করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে আর ঠান্ডা মাথায় কাজ করতে হবে। মা ফাতেমা, তুমি কি ওই কিডন্যাপারদেরকে দেখলে চিনতে পারবে? হ্যাঁ আব্বুজান, ওই লোকটা আমাদের সাথে অনেকক্ষণ কথা বলেছে, আর ওনার গাড়ির নাম্বারও আমার মুখস্থ আছে। কি বলো মা, ওই গাড়ির নম্বর তোমার মুখস্থ আছে? তাহলে এক্ষুনি থানায় চলো, পুলিশকে সবকিছু খুলে বলতে হবে। পুলিশই পারবে আপনার মেয়েকে এই মুহূর্তে উদ্ধার করতে ভাবি। এরপর আব্দুর রহমান, মাইসার মা, মিলি আর ফাতেমা তিনজনে থানায় চলে গেল, আর থানায় গিয়ে পুলিশকে সমস্ত কথা খুলে বলল। আরে বাহ, তুমি গাড়ির নাম্বারটা নোট করে খুব ভালো কাজ করেছো ফাতেমা। ওই ছদ্মবেশী কিডন্যাপারকে আমরা অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছি। এবার ওই গাড়ির সূত্র ধরেই আমরা ওই কিডন্যাপারকে ধরতে পারবো। আপনারা এখন বাড়ি চলে যান, চিন্তা নেই, আমি মাইশাকে উদ্ধারের ব্যবস্থা করছি। দারোগা সাহেব, যা করার একটু তাড়াতাড়ি করবেন। মাইশার মা খুবই চিন্তা করছে, ছোট্ট একটা মেয়ে, যদি ওর কোনো ক্ষতি হয়ে যায়। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আব্দুর রহমান সাহেব, আপনি ওনাকে নিয়ে বাড়ি যান। আব্দুর রহমান মাইসার মা, মিলি ও তার মেয়ে ফাতেমাকে নিয়ে বাড়িতে চলে গেল। এদিকে পুলিশ গাড়ির নাম্বার ট্র্যাক করে সেই গাড়ির মালিকের কাছে পৌঁছে গেল। এ বেটা, তাহলে তুই কিডন্যাপার তাই না? এই উপজেলা থেকে প্রতিদিন ছোট ছোট বাচ্চাদের কিডন্যাপ করছিস। স্যার, কি কইতাছেন এইসব? আমি কিডন্যাপার হইতে যাবো কেন? আমি তো সামান্য গাড়ি চালক। এইটা আমার মালিকের গাড়ি, এই গাড়ি চালাইয়া আমি সংসার চালাই। আমি কোনো কিডন্যাপার না স্যার। কি বলছিস? তোর গাড়িতে করে মাইশা নামের একটা মেয়েকে কিডন্যাপ করা হয়েছে, আর তুই বলছিস তুই কিডন্যাপ করিসনি? থানায় গিয়ে তোকে কয়েকটা ঘা দিলে এমনি সত্যি কথা মুখ থেকে বের হয়ে আসবে। স্যার, বিশ্বাস করেন, আমি কিডন্যাপার না। কালকে একজন লোক আইসা আমাকে কইল 20,000 টাকা দেবে যদি আমি গাড়িটা তারে 1 ঘন্টার জন্য ধার দেই। আমার মনে হইতাছে ওই লোকটাই ওই মাইশা নামের মেয়েটারে কিডন্যাপ করছে। আমি কিডন্যাপ করি নাই স্যার, আমি কিডন্যাপ করি নাই। কি বলছিস? ওই লোকটাকে তুই চিনিস? না স্যার, তবে তার একটা ছবি আর মোবাইল নাম্বার আমার কাছে আছে। আমি তাকে গাড়ি দিছিলাম আর বলছিলাম একটা ছবি তুলে দিতে, যদি সে গাড়ি নিয়ে পালায় যায় সেই জন্যে। দে তাড়াতাড়ি ছবি আর মোবাইল নাম্বারটা দে। এরপর পুলিশ সেই ছবি আর মোবাইল নাম্বার ট্র্যাক করে বের করলো সেই কিডন্যাপারের খোঁজ। এই কয়দিনে কতগুলো বাচ্চা কিডন্যাপ করেছি। এই বাচ্চাগুলোকে এখন আমি বিদেশে পাচার করে দিব। এদের পাচার করলে কোটি কোটি টাকা পাবো আমি। তোরা সবাই এক এক করে এখন গাড়িতে ওঠ। কি পুলিশের গাড়ির শব্দ? পুলিশ কি করে আমার খোঁজ পেল? ওরে বাবারে, এখানে থাকা যাবে না, তাড়াতাড়ি পালাই। এই হারামজাদা কিডন্যাপারের বাচ্চা, কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, দাঁড়া বলছি। তুই কয়েকদিন ধরে রসুলপুর উপজেলাটাকে অস্থির করে তুলেছিস।
হায় রে হায়, কতগুলো বাচ্চাকে যে কিডন্যাপ করেছিস তুই, তোর তো খবর আছে আজ। স্যার, আমাকে ছেড়ে দিন, আমাকে মাফ করে দিন। আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আর এমন কাজ কোনোদিনই করব না। কি বললি তুই? তোকে ছেড়ে দিব? তুই ভালো মানুষের মুখোশ পরে সমাজে কিডন্যাপিং করে বেড়াচ্ছিস আর বলছিস তোকে ছেড়ে দিব? তোর জায়গা তো হবে লাল ঘরে। চল বেটা চল। এরপর পুলিশ এই কিডন্যাপারকে ধরে গাড়িতে তুলল, তারপর তাকে থানায় নিয়ে গেল। মা মাইসা, দেখেছো সমাজে কিডন্যাপাররা কিভাবে ঘুরে বেড়ায়? আর কোনোদিন কারো ধোকায় পড়ে কারো গাড়িতে উঠবে না কিন্তু, বুঝেছো? আর কারো দেওয়া কোনো খাবারও খাবে না, ঠিক আছে? আমার ভুল হয়ে গেছে আম্মু, আমি আর এমন কাজ কখনো করব না। আন্টি, আপনি আমাদেরও মাফ করে দিন। আসলে সেদিন আমাদের জন্যই মাইসা গাড়িতে উঠতে রাজি হয়েছিল। ওর যদি কিছু হয়ে যেত, সারা জীবন নিজেদেরকে অপরাধী মনে হতো। আপনি আমাদের মাফ করে দিন আন্টি। কি যে বলো না মা, যা আমার ভাগ্যে লেখা ছিল তাই হয়েছে। কেন তোমরা শুধু শুধু নিজের উপর দোষ দিচ্ছ বলো তো? আজ থেকে তোমরা সবাই সাবধান হয়ে যাও, আর কোনোদিনও অচেনা কারো কথা শুনবে না, ঠিক আছে? তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো আমাদের সমাজেও কিন্তু এরকম অনেক কিডন্যাপার ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। আমাদের সবসময় সাবধান হতে হবে। অপরিচিত কারো দেওয়া কোনো খাবার খাওয়া যাবে না, কারোর সাথে গাড়িতে ওঠা যাবে না, তাহলে কিন্তু আমাদেরও কিডন্যাপ হওয়ার সম্ভাবনা থাকবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।